আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। যে বিভাগীয় পরীক্ষার প্রশ্নের আলোকে প্রশাসনিক ট্রাইব্যুনাল আইন, এখান থেকে অনেকগুলি প্রশ্ন আসে কিন্তু কয়েকটা প্রশ্ন আসার মতো 4-5টা, সেগুলি আলোচনা করার চেষ্টা করব। প্রথমে আসি, একটা প্রশ্ন 14 বার এসেছে, সেটি হচ্ছে প্রশাসনিক ট্রাইব্যুনাল প্রতিষ্ঠা। প্রশাসনিক ট্রাইব্যুনাল প্রতিষ্ঠা, এই যে প্রশাসনিক ট্রাইব্যুনাল আইন 1980 এর আলোকে ধারা 3 প্রশাসনিক ট্রাইব্যুনাল প্রতিষ্ঠা সম্পর্কে বলেছে। এখানে বলেছে সরকার গেজেটে বিজ্ঞপ্তি দ্বারা এক বা একাধিক প্রশাসনিক ট্রাইব্যুনাল প্রতিষ্ঠা করতে পারে এবং ট্রাইব্যুনালের এখতিয়ার হবে এলাকা ভিত্তিক। প্রশাসনিক ট্রাইব্যুনালে যিনি প্রধান হবেন, এক সদস্য বিশিষ্ট, তিনি জেলা জজদের মধ্য হতে সরকার নিযুক্ত করবেন এবং এই ট্রাইব্যুনালের সদস্য সরকার নির্ধারিত শর্তাধীনে সদস্য পদ বহাল থাকবে। এখানে একটি বিষয়, প্রশাসনিক ট্রাইব্যুনাল কেন প্রতিষ্ঠা করতে হয় সে বিষয়ে একটু ব্যাখ্যা দিচ্ছে, লক্ষ্য করি। সরকারি প্রতিষ্ঠান বা অন্যান্য কিছু প্রতিষ্ঠানের কর্মচারীদের, বিশেষ করে সরকারি চাকরির যে সমস্ত শর্তাবলী, সরকারি বাসা, বেতন ভাতা, পেনশন সম্পর্কিত বিষয়সমূহ নিষ্পত্তির জন্য সরকার প্রশাসনিক ট্রাইব্যুনাল প্রতিষ্ঠা করেছে, চাকরিজীবীদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলি নিষ্পত্তি করার জন্য। এটা হচ্ছে একটা প্রশ্ন। এরপরে আসি প্রশাসনিক ট্রাইব্যুনালের এখতিয়ার। তো এইখানে এই প্রশ্নটি 14 বার এসেছে, প্রশাসনিক ট্রাইব্যুনালের এখতিয়ার সম্পর্কিত। লক্ষ্য করি, এই যে ধারা 4 প্রশাসনিক ট্রাইব্যুনালের এখতিয়ার সম্পর্কে বলেছে, ধারা 4, যেমন পেশকৃত আবেদনসমূহের শুনানি এবং নিষ্পত্তি করা, গৃহীত ব্যবস্থা দ্বারা কেউ সংক্ষুব্ধ হলে প্রশাসনিক ট্রাইব্যুনালে নিকট আবেদন করা এবং প্রশাসনিক ট্রাইব্যুনাল সেই আবেদন গ্রহণ করবে। এক্ষেত্রে 6 মাসের মধ্যে আবেদন পেশ করতে হবে এবং প্রতিরক্ষা ও বিজিবিতে নিযুক্ত ব্যক্তির এগুলোর অন্তর্ভুক্ত হবে না। অর্থাৎ এই সেনাবাহিনীতে এবং বিজিবিতে যারা নিযুক্ত আছেন তাদের জন্য এই প্রশাসনিক ট্রাইব্যুনাল অন্তর্ভুক্ত হবেন না, প্রশাসনিক ট্রাইব্যুনালের মধ্যে তারা অন্তর্ভুক্ত হবেন না, সেই কথা বলেছে। তাদের সেনা আইন আলাদা আছে, সেই হিসেবে তারা সব কিছু নির্ধারিত হবে। এবার আসি প্রশাসনিক আপিল ট্রাইব্যুনাল। প্রশাসনিক আপিল ট্রাইব্যুনাল প্রতিষ্ঠা, ঠিক আছে। এখানে প্রশাসনিক ট্রাইব্যুনাল আইন 1980 এর আলোকে ধারা 5 প্রশাসনিক আপিল ট্রাইব্যুনাল প্রতিষ্ঠা সম্পর্কে বলেছে। গেজেট বিজ্ঞপ্তি দ্বারা একটি প্রশাসনিক ট্রাইব্যুনাল প্রতিষ্ঠা করার মাধ্যমে 3 সদস্য বিশিষ্ট এই একজন চেয়ারম্যান এবং 2 জন সদস্যের মাধ্যমে প্রশাসনিক আপিল ট্রাইব্যুনাল গঠন করা যাবে। এই ক্ষেত্রে চেয়ারম্যান সুপ্রিম কোর্টের বিচারক এবং সদস্য হবে 2 জন যুগ্ম সচিব বা জেলা জজ সমতুল্য আপিল ট্রাইব্যুনালের, ঠিক আছে, প্রশাসনিক আপিল ট্রাইব্যুনালের ক্ষেত্রে। এবং সরকার নির্ধারিত শর্তাধীনে প্রশাসনিক আপিল ট্রাইব্যুনালের চেয়ারম্যান ও সদস্য পদে বহাল থাকবেন। এবার দেখব আমরা প্রশাসনিক আপিল ট্রাইব্যুনালের এখতিয়ার। প্রশাসনিক আপিল ট্রাইব্যুনালের এখতিয়ার, এই প্রশ্নটি বিশেষ করে এই যে লক্ষ্য করি ধারা 6 প্রশাসনিক আপিল ট্রাইব্যুনালের এখতিয়ার সম্পর্কে বলেছে। এখানে প্রশাসনিক আপিল ট্রাইব্যুনালের আদেশ, ও যে প্রশাসনিক ট্রাইব্যুনালের আদেশ এবং সিদ্ধান্তের উপর শুনানি এবং নিষ্পত্তি করা আপিলের কাজ। প্রশাসনিক ট্রাইব্যুনালের আদেশ ও সিদ্ধান্তের দ্বারা কেউ সংক্ষুব্ধ হলে প্রশাসনিক আপিল ট্রাইব্যুনালের নিকট সে আবেদন করবে। 3 মাসের মধ্যে আবেদন করতে হবে এবং 3 মাসের মধ্যে না পারলে 6 মাসের মধ্যে করতে হবে আবেদন, সেই কথা বলছেন। এবং 3 নম্বরে বলা হয়েছে প্রশাসনিক আপিল ট্রাইব্যুনাল প্রশাসনিক ট্রাইব্যুনালের আদেশ বা সিদ্ধান্তের উপর আপিল করলে তা অনুমোদন, বাতিল, রদবদল বা সংশোধন করতে পারবে। অর্থাৎ প্রশাসনিক ট্রাইব্যুনাল যে আদেশ দেয় সেটা অনুমোদনও দিতে পারে, বাতিলও করতে পারে, আবার সংশোধনও করতে পারে, রদবদলও করতে পারে, সে কথা বলছে। সর্বশেষে আর একটা প্রশ্ন আলোচনা করব, সেটি হচ্ছে অনেকবার এসেছে, সেই প্রশ্নটি 4 বার এসেছে, সেটা হচ্ছে প্রশাসনিক ট্রাইব্যুনালের ক্ষমতা ও কার্যপদ্ধতি। এই প্রশ্নটি প্রশাসনিক ট্রাইব্যুনালের ক্ষমতা ও কার্যাবলী বা কার্যপদ্ধতি, এই প্রশ্নটি 4 বার এসেছে। লক্ষ্য করি, প্রথমে আসি এই যে কোন ধারায় বলা আছে, 7 ধারা 7 এই প্রশাসনিক ট্রাইব্যুনালের ক্ষমতা ও কার্যাবলী বা কার্যপদ্ধতি উল্লেখ আছে। যেমন উপধারা 1 বলেছে, 7 উপধারা 1, দেওয়ানি আদালতের যে ক্ষমতা থাকে প্রশাসনিক ট্রাইব্যুনাল আইন আদালতে সেই ক্ষমতা থাকবে বা রয়েছে। যেমন আমরা যদি এর আলোকে লক্ষ্য করি, সমন জারি করা, হাজির হতে বাধ্য করা বা পরীক্ষা করা, তারপরে দলিল উদ্ঘাটন বা তা পেশ করতে বাধ্য করা, হলফ করে সাক্ষ্যদানে
বাধ্য করা, সরকারি রেকর্ড এবং অনুলিপি তলব করা, সাক্ষীগণকে বা দলিল দস্তাবেজ পরীক্ষার জন্য কমিশন ইস্যু করা এবং অন্যান্য যে সকল বিষয় নির্ধারণ করা হবে এই প্রশাসনিক ট্রাইব্যুনালে সেই ক্ষমতা নির্ধারিত থাকবে। এবার 2 নম্বরে বলেছে যে ট্রাইব্যুনালের সমক্ষে যদি এই আইনের অধীনে যে কোনো কার্যধারা দ্বন্দ্ববিধির এই ধারা 193 এর কার্যধারা বলে গণ্য হবে। দ্বন্দ্ববিধির যে ধারা আছে সে 193 ধারা বলে গণ্য হবে এই প্রশাসনিক ট্রাইব্যুনালের, বিশেষ করে আইনের অধীনে যে সমস্ত কার্যধারা থাকবে। এবং আরও বলেছে সরকার কর্তৃক নির্ধারিত স্থানে বৈঠক করবে, প্রশাসনিক ট্রাইব্যুনালের সদস্য কিংবা প্রশাসনিক আপিল ট্রাইব্যুনালের চেয়ারম্যান ট্রাইব্যুনালের কার্যাবলী সম্পাদনের জন্য প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করবে। এবং আরও বলা হয়েছে 5 নম্বরে যে প্রশাসনিক আপিল ট্রাইব্যুনাল নিজ উদ্যোগে মামলা এক প্রশাসনিক আপিল ট্রাইব্যুনাল হতে অন্য প্রশাসনিক আপিল ট্রাইব্যুনালে বদলি করতে পারবে। এবং 6 নম্বরে বলা হয়েছে যে কোনো আবেদন বা শুনানির ক্ষেত্রে ট্রাইব্যুনাল নির্ধারিত পদ্ধতি অনুসরণ করবে। তো এগুলো হচ্ছে পদ্ধতি এবং প্রশাসনিক ট্রাইব্যুনালের ক্ষমতা ও পদ্ধতি সম্পর্কে এখানে বলা হয়েছে, তাই না? তো পরীক্ষা যদি আসে তাহলে আমরা এইভাবে লেখার চেষ্টা করব। তো প্রিয় সুধীবৃন্দ, এই ছিল আজকের আলোচনা। তো পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে এই কামনায় খোদা হাফেজ।